তো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এটা কিন্তু শুধু একটা ছোট গল্প না। ভাবুন তো, ১০০ বছরেরও বেশি সময় ধরে এটা নারী জাগরণের একটা মাইল ফলক হয়ে আছে। চলুন আজ আমরা এই অসাধারণ গল্পের গভীরে ডুব দিই আর খুঁজে বের করি এর ভেতরে লুকিয়ে থাকা সেই বিদ্রোহের আগুনটাকে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। মানে ভাবা যায়, একটা বাতিল হয়ে যাওয়া বিয়ে কিভাবে সেটা একটা সামাজিক বিদ্রোহের এত বড় একটা গল্প হয়ে উঠতে পারে। কারণ একটা মাত্র না যে পুরো সমাজের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিতে পারে, তার উত্তরটা কিন্তু এই অপরিচিতা গল্পের মধ্যেই আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এক, ব্যক্তিত্বহীন যুবক। আমরা গল্পের ভেতরে ঢুকব এর কথক অনুপমের চোখ দিয়ে, আর সাথে সাথে দেখব বিংশ শতকের শুরুর সেই সময়টাকে, মানে এমন একটা সমাজ যেখানে নিজের ব্যক্তিত্বের থেকে প্রথা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর শিক্ষিত যুবকরাও, তারাও ছিলেন পরিবারের সিদ্ধান্তের কাছে একদম অসহায়। গল্পের যে কথক অনুপম, তার কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল, মানে সে আধুনিক শিক্ষায় শিক্ষিত। কিন্তু মজার ব্যাপার হলো, এই শিক্ষাটা তাকে কোনো স্বাধীন ব্যক্তিত্ব দিতে পারেনি। তার মনটা ছিল পুরোপুরি পরাধীন। বিশ্ববিদ্যালয়ের ওই ডিগ্রি তাকে আত্মবিশ্বাস তো দেয়নি, উল্টো পরিবারের যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা তার একজন অনুগত সেবক বানিয়ে রেখেছিল। এক কথায় বলতে গেলে অনুপমের অবস্থাটা ছিল ঠিক এই রকম, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। মানে সে ছিল একটা শিক্ষিত পুতুল যে আধুনিক পোশাক পরত, কিন্তু তার কোনো মেরুদণ্ড ছিল না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না তার। তো একদিকে যেমন ছিল ব্যক্তিত্বহীন অনুপম, ঠিক তার উল্টো দিকে ছিলেন আরও দুজন। আর গল্পের আসল সংঘাতটা কিন্তু শুরু হয় ঠিক এইখানি, যখন কল্যাণী আর তার বাবা শম্ভুনাথ সেনের সাথে আমাদের পরিচয় হয়। বোঝা যায় তারা প্রচলিত প্রথার কাছে মাথা নোয়ানোর পাত্র নন। এই দুটো পরিবারের মানসিকতার মধ্যে তফাৎটা ছিল মানে আকাশ পাতাল। একদিকে অনুপমের পরিবার, যাদের কাছে মানুষের সম্মানের চেয়েও গয়না কতটা খাঁটি সেটা বেশি জরুরি ছিল। আর ঠিক তার উল্টো দিকে কল্যাণী আর তার বাবা, তাদের আসল সম্পদই ছিল আত্মমর্যাদা আর প্রগতিশীল চিন্তা ভাবনা। দেখুন ঘটনাটা কিভাবে এগোলো। একটা বিয়ের প্রস্তাব দিয়ে সবকিছু শুরু হলো, কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাপারটা একটা চরম অপমানের দিকে মোড় নিল। যখন অনুপমের পরিবার জেদ ধরল যে তারা কল্যাণীর বাবার দেয়া গয়না পরখ করে দেখবে, তখন তারা আসলে শুধু সোনা মাপতে চায়নি, তারা মানুষের আত্মসম্মানকেও মাপতে চেয়েছিল। আর ঠিক তখনই ওই অপমানজনক মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যা সবকিছু বদলে দিল। একবার ভাবুন তো, বিয়ের মণ্ডপে বরপক্ষকে মুখের ওপর না করে দেওয়া। ওই সময়ে দাঁড়িয়ে এটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার, একটা বিরাট বিদ্রোহ। শম্ভুনাথ সেনের ওই শান্ত কিন্তু দৃঢ় প্রত্যাখ্যান, ওটা শুধু তার মেয়ের সম্মান বাঁচায়নি, ওটা ছিল পুরো পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ, এক নতুন যুগের সংকেত। আচ্ছা, এবার আসা যাক গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নতুন নারীর উত্থান। কারণ এই গল্পটা কিন্তু শুধু একজন বাবার প্রতিরোধের গল্প না। বিয়ের মণ্ডপ থেকে ফিরে আসাটা, ওটা কল্যাণীর জন্য কোনো হার ছিল না, বরং ঠিক ওই মুহূর্ত থেকেই শুরু হয় তার নিজেকে নতুন করে চেনার, তার আসল ক্ষমতায়নের জার্নিটা। কল্যাণী হয়ে ওঠে সেই নতুন নারীর জলজ্জান্ত উদাহরণ। মানে এমন একজন নারী যে চিরাচরিত প্রথাকে, অধীনতাকে মেনে নিতে রাজি নয়। সে নিজের জীবন দিয়ে দেখিয়ে দেয় যে একটা মেয়ের সার্থকতা শুধু বিয়েতে আটকে থাকে না, বরং শিক্ষা, আত্মমর্যাদা আর দশের সেবা করার মধ্যেও থাকতে পারে। সমাজের চোখে তো সে অসম্মানিত হয়েছিল, তাই না? কিন্তু কল্যাণী এতে একটুও ভেঙে পড়েনি। উল্টে ওই অপমানটাকেই সে তার শক্তিতে পরিণত করে। সে বিয়ে না করে মেয়েদের শিক্ষার কাজে নিজের জীবনটা দিয়ে দেয়। আর এটাই ছিল ওই সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে তার সবচেয়ে বড়, সবচেয়ে জোরালো জবাব। আর এই পুরো যাত্রাটাই ছিল একটা শুচিশুভ্র আত্মপ্রকাশ। ব্যাপারটা অনেকটা অপমানের ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার মতো, একটা নতুন, বিশুদ্ধ আর উজ্জ্বল সত্তার জন্ম। সে নিজেকে সমাজের চাপিয়ে দেওয়া পরিচয়ের বাইরে গিয়ে নতুন করে খুঁজে পেয়েছিল। তো এতক্ষণ তো আমরা গল্পটা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হল, অপরিচিতা কেন আজও এত গুরুত্বপূর্ণ? এর আসল তাৎপর্যটা ঠিক কোথায়? চলুন এবার গল্পের গভীরে থাকা সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। এখানে তিনটে খুব গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত,
এটাই রবীন্দ্রনাথের প্রথম গল্প যেখানে বাবা আর মেয়েকে একসাথে যৌতুক প্রথার বিরুদ্ধে দাঁড়াতে দেখা যায়। দ্বিতীয়ত, পুরো গল্পটা কিন্তু অনুপমের বয়ানে বলা, যা আসলে তার নিজের ভুলের, নিজের দুর্বলতার জন্য একটা স্বীকারোক্তি বা প্রায়শ্চিত্তের মতো। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে একজন পুরুষ কথক নিজের দুর্বলতা স্বীকার করে একজন নারীর শক্তিকে অনেক বড় করে দেখাচ্ছে, যা ওই সময়ে প্রায় ভাবাই যেত না। আসলে গল্পটার আসল শক্তিই হলো এই জায়গাটাতে। এটা একদিকে যেমন পিতৃতন্ত্রের অমানবিক দিকটা আমাদের সামনে তুলে ধরে, ঠিক তেমনি আবার একজন পুরুষের মুখ দিয়েই নারীর শক্তির জয়গান গাওয়ায়। মানে এটা একাধারে একটা অসুস্থ সিস্টেমের সমালোচনা, আবার একটা নতুন সুন্দর ভবিষ্যতের আশাও। ১০০ বছরেরও বেশি সময় তো কেটে গেল, কিন্তু প্রশ্নটা কি আজও একই রকমভাবে প্রাসঙ্গিক নয়? কল্যাণীর সেই প্রতিরোধ আজকের দিনে তার গুরুত্ব কতটা? তার লড়াই কি সত্যি সত্যি শেষ হয়েছে, নাকি আজও আমাদের সমাজের আনাচে কানাচে কোনো না কোনো কল্যাণীকে ঠিক একই রকমভাবে নিজের আত্মমর্যাদার জন্য লড়ে যেতে হচ্ছে? ভাবনার বিষয়।